আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা তানি। কঠোর লকডাউন বলা হলেও রাজধানীর চিত্র পুরোটাই উল্টো। সাধারণ মানুষ মানছেন না কোনো বিধিনিষেধ, আবার তাদের বিরুদ্ধে প্রশাসনও ঢিলেঢালা। চেকপোস্ট থাকলেও নেই কোনো তল্লাশি। রাজধানীতে ঢোকা বা বের হওয়ার ক্ষেত্রেও কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে না কাউকেই। এমন পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে আগামী ২৫ তারিখ থেকে খুলে দেওয়া হচ্ছে দোকানপাট ও শপিং মলও। আর ২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে লকডাউন। আরও দেখুন শরীয়ত খানের রিপোর্টে। রাজধানীতে প্রবেশ বা বের হওয়ার যে কয়েকটি পথ রয়েছে তার মধ্যে অন্যতম যাত্রাবাড়ি মোড়, যেখানে নেই কোনো বিধিনিষেধ। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই চলছে অবাধ যাতায়াত, তাই কঠোর শব্দটি যেন পুরোই বেমানান এখানে। বাস চলাচল বন্ধ থাকলেও চলছে রিক্সা, অটোরিক্সা, সিএনজি, লেগুনা সবই। কোনো কোনো লেগুনার সামনে ছিল পুলিশ লাগানো স্টিকার। এমনকি পিকআপ ও প্রাইভেট গাড়িতে চলছে দূরের যাত্রী পরিবহন। হাসপাতালের ডাক্তারদের ব্যবহারের জন্য জরুরি সেবার গাড়িগুলো বেশি ভাড়ায় বহন করছে যাত্রী। নানা বাহানায় বাইরে বের হচ্ছেন সাধারণ মানুষ। কারো কাছেই দেখা যায়নি মুভমেন্ট পাস। কবুতর বিক্রি করতে গেছিলাম। আপনারা এটা কি জরুরি সেবা? জরুরি বলতে কবুতর বিক্রি করার বিক্রির উপযুক্ত হয়ে গেছে, তাই কবুতর বিক্রি করতে গেছিলাম। চেক ব্যাক করে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই মুভমেন্ট পাস আছে, আর হচ্ছে কিছু কিছু আছে যে ইমার্জেন্সি যে পেশেন্ট কিংবা ছোট বাচ্চা না, সেই ক্ষেত্রে তো আমাদের একটু স্যাক্রিফাইস করাই লাগে আর কি। সাইনবোর্ড মোড়েও দেখা গেল একই চিত্র। চেকপোস্টে অলস সময় কাটাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ক্যামেরা দেখেই বেড়ে যায় তৎপরতা। নিয়ে কি যাচ্ছে নাকি এমনি পাস আছে? এগুলো যাচ্ছে। আচ্ছা, ওটা স্যারের কাছে জিজ্ঞেস করেন না, আমরা তো ওটাতে বলতে পারবো না। কোনো কোনো স্থানে চেকপোস্ট থাকলেও ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে রোববার থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারও শর্তারোপ করা হয়েছে কঠোর স্বাস্থ্যবিধির। যারা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করবেন না, তাদের দোকানগুলো, তাদের প্রতিষ্ঠানগুলো স্ব মার্কেটের সমিতিতে অনুরোধ করব তারা যেন বন্ধ করে দেন। যদি তারা না পারেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করব তারা যেন এই মার্কেট এবং দোকান সমূহগুলো বন্ধ করে দেন। চলতি বছরে বারবার কঠোর লকডাউনের কথা বলা হলেও সবই ছিল ঢিলেঢালা। আর এই অবস্থায় করোনার বর্তমান পরিস্থিতি কতটা সামলানো যাবে সেই প্রশ্ন বিশেষজ্ঞদের। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। এদিকে সারা দেশে অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। ১০ম দিনে এসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী গণপরিবহন চলতে দেখা যায়। এছাড়া ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা চলছে বিভিন্ন সড়কে। পাবনায় লকডাউনে জনগণকে ঘরে রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। যদিও রুটি রুজি, চিকিৎসা সহ নানা কারণে ঘর থেকে বেরিয়ে আসছেন মানুষ। শুক্রবার বন্ধের দিন হলেও ময়মনসিংহ নগরীর সড়কে যানবাহনের পাশাপাশি মানুষের প্রচুর ভিড় রয়েছে। সিরাজগঞ্জে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গেছে। বৃহস্পতিবার মাস্ক না পরায় ৩৩ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠিতে গত ৭ দিনে লকডাউন না মানায় ২৭৭টি মামলা দায়ের করে জেলা প্রশাসন। উদ্বোধনের ৬ দিনের মাথায় রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সংকট দেখা দিয়েছে। স্বজনরা বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ ব্যবস্থা করতে না পারায় রোগীদের অন্য জায়গায় সরিয়ে নিচ্ছেন তারা। এছাড়া হাসপাতালটিতে রোগীদের ভর্তি ও সেবা নিশ্চিত করতে অতিরিক্ত সময় লাগছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। সেলিম মালিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। শুরুতেই হোঁচট খেল করোনা আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিত করতে অনেক প্রত্যাশা নিয়ে শুরু হওয়া ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল। ২০০ আইসিইউর বেডের ব্যবস্থা থাকলেও চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেক রোগীকে। আইসিইউ সাপোর্ট লাগবে, আমরা হলি ফ্যামিলিতে চলে যাচ্ছি। ইটস নাথিংস গোইং রাইট হিয়ার। আইসিইউ বেড নাই, সো আই ডোন্ট নো হোয়াটস গোইং অন। দিন দিন চাপ বাড়ছে রোগীর, ফলে হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি চিকিৎসা পেতে বেগ পেতে হচ্ছে। তো বললো যে মাস্ক আনেন, তাই দেখা যাক দুপুরের দিক মাস্ক পরাই এখন দেখবে, তারপরে দুপুরের দিক চেষ্টা করবে। না, আমি চাইতেছি একটু তাড়াতাড়ি করতে। সকালে বলে ইনজেকশন দিবে দুপুরে বলে দেয় রাতের বেলা। এত লেন্দি যদি প্রসেসিং হয়, তো কোভিডের যে আমাদের ইমার্জেন্সি সেটা তো আমি এখানে পাচ্ছি না। তাই আমি
নতুন হসপিটাল, আমি যে সার্ভিসটা চাচ্ছিলাম আমি ওটা মোটেও পাচ্ছি না। আইসিইউর কথা বললো, কোনো ডেট দিচ্ছে না, কোনো নিশ্চয়তা দিচ্ছে না, কোনো টাইম দিচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সীমাবদ্ধতার কথা স্বীকার করছেন। পর্যাপ্ত আইসিইউর ব্যবস্থা থাকলেও সংকট রয়েছে জনবলের, ফলে চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। সবগুলো হসপিটালে কিন্তু এখন বেড খালি রয়েছে। এখন সবাই যদি আমার এখানে চলে আসে তাহলে তো একটা সমস্যা হবে। আমাদের 200-এর কাছাকাছি বেড আমাদের রেডি আছে। এটা অনেক ম্যান পাওয়ার দরকার। সেই ম্যান পাওয়ারগুলো না আসলে আমি রুগী নিয়ে তাদের যদি আমি হ্যান্ডেল করতে না পারি সেটা আরও বিড়ম্বনা। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এখন পর্যন্ত 96 জন আইসিইউতে ভর্তি হয়েছেন আর মারা গেছেন 9 জন। 96 জন পেশেন্ট আইসিইউতে রয়েছে এবং আমাদের গতকাল পর্যন্ত আমাদের এখানে 9 জন মৃত্যুবরণ করেছেন। অন্য একটা হাসপাতাল থেকে সেলিম মালিক, আরটিভি, ঢাকা। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে 88 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট 10,869 জনের মৃত্যু হলো। একই সময় আক্রান্ত হয়েছেন 3,629 জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,39,703 জনে। আজ সুস্থ হয়েছেন 5,225 জন। মোট সুস্থ 6,47,674 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে আশঙ্কাজনকভাবে। ঠিক এই সময়ই কোভিড চিকিৎসার ব্যবহৃত টোসিলিজুমাবের অ্যাকটেম্বা ও রো অ্যাকটেম্বা নামক ইনজেকশন দুটির তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান রোশ বলছে এ ধরনের বায়োটেক পণ্যের উৎপাদন সময় সাপেক্ষ। তারপরেও তারা সরবরাহ বাড়ানোর চেষ্টা করছেন। জাহিদ রহমান জানাচ্ছেন বিস্তারিত। দেশে কোভিড রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিছু ওষুধের চাহিদা এখন সর্বোচ্চ পর্যায়ে। এর মধ্যে একটি টোসিলিজুমাবের অ্যাকটেম্বা ও রোঅ্যাকটেম্বা নামে ইনজেকশন। রাজধানীর কোথাও ওষুধটি না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বেশ কয়েকজন রোগীর স্বজন। 80 মিলিগ্রাম থেকে 400 মিলিগ্রাম পর্যন্ত ইনজেকশনটির দাম 9,848 টাকা থেকে 49,242 টাকা। ওষুধের কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় ইনজেকশনের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। টোসিলিজুমাব হচ্ছে একটি ইমিউন প্রশমনকারী ঔষধ। যেসব কোভিড রোগীর ফুসফুসে জটিলতা দেখা যায় তাদের চিকিৎসায় ঔষধটি প্রয়োজন হয়। ফুসফুসকে আক্রান্ত করে, রক্তকে আক্রান্ত, অন্যান্য জায়গায় যেসব টার্গেট অর্গানগুলোকে আক্রান্ত করে, মূলত ফুসফুসকে অকার্যকর করে। তখন শরীরের যে প্রতিরোধ লিম্ফোসাইট সেটা আবার তখন এই ভাইরাসকে প্রতিরোধে অনেক অগ্রণী ভূমিকা পালন করতে এগিয়ে আসে। শরীরে একটা প্রতিক্রিয়া দেখা দেয় যেটাকে আমরা সাইটোকাইন স্টর্ম বলি। এই সাইটোকাইন স্টর্ম হলে রোগীর অবস্থা খারাপ হয়, অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। তখন এই টোসিলিজুমাব ইনজেকশনটা চিকিৎসকরা দিয়ে থাকেন। তবে এটা একেবারে হর হামেশা বা যত্রতত্র ব্যবহার করা উচিত না। সংকটকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লোটার চেষ্টা করার অভিযোগও উঠেছে। এই অভিযোগে এরই মধ্যে 3 জনকে গ্রেফতার করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ঔষধটির উৎপাদক রোশে বাংলাদেশ লিমিটেডের মুখপাত্র জানালেন, অ্যাকটেম্বা ও রোঅ্যাকটেম্বা উৎপাদনকে সর্বোচ্চ পর্যায়ে নিতে অংশীদারদের সঙ্গে তারা কাজ করছেন। কোভিড-19 চিকিৎসায় নীতিমালায় যেসব রোগীর শ্বাসযন্ত্রের পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে অথবা ভেন্টিলেশনে আছেন, শুধুমাত্র তাদের চিকিৎসায় টোসিলিজুমাব ব্যবহার করার কথা বলা আছে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। রাজধানীতে রাসায়নিকের গুদামে লাগা আগুনে প্রাণ গেল 4 জনের। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের 3 কর্মী সহ অন্তত 21 জন আহত হন। আহতদের ভর্তি করা হয়েছে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে। গেল রাত 2:45টার দিকে আরমানি টোলায় 6তলা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দাবি, রাসায়নিক গুদাম থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বিল্লাল হোসেনকে সঙ্গে নিয়ে মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী জুড়ে যখন সেহরির প্রস্তুতি চলছিল তখন আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে লাগে আগুন। নিচতলা থেকে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ওঠে উপরে। প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটতে থাকে ভবনের বাসিন্দারা। ঘুম চোখে কেউ কেউ ছুটে যায় ছাদে। ফায়ার সার্ভিস কর্মীরা গ্রিল কেটে জানালা ভেঙে উদ্ধার করে আটকে পড়া বাসিন্দাদের। এরই মাঝে আগুন কেড়ে নেয় 4 জনের প্রাণ। জীবন বাঁচাতে 6 তলার চিলে কোঠায় গিয়েও শেষ রক্ষা হয়নি নিরাপত্তারক্ষীর। নিয়মের তোয়াক্কা না করে আবাসিক ভবন হাজী মুসা ম্যানশনের নিচতলায় ভাড়া দেওয়া হয় রাসায়নিক গুদাম। অনেকটা বোমার উপর বসবাস করত 18টি পরিবার। পকেট গেট আছে ছোট, ওইটার টাকাই ভাঙছি,
ভাঙার পরে তালাটা ভাঙার পরে ভিতরে আমরা একটু ঢুকে একজন লোক বের করি। প্রত্যক্ষদর্শীরা জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত। তবে আসল কারণ খুঁজতে গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। শর্ট সার্কিটের মতো গেটের উপরে আগুনের সূত্রপাতটা, তো ওইখানে আমরা বালি মারা শুরু করলাম। তখন হঠাৎ করে দেখলাম একটা লেয়ারের মতো আগুনটা ভিতরে চলে গেল। ভিতরে যাওয়ার পর নিচে যে ড্রাম ছিল ওগুলোতে আগুন ধরে গেছে। নিমতলী, চুরিহাট্টা সহ পুরনো ঢাকায় একাধিক অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির পর আবারও রাসায়নিক গোডাউনে আগুনের ঘটনায় হতবাক সবাই। ওনারা প্রথমে কার্বন ডাই অক্সাইড ইউজ করছে, কিন্তু পরে যখন পানিটা ইউজ করতে গেছে তখন আগুনটা আবার বেড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মানে এই জিনিসটা জানে না যে কেমিক্যালের আগুন কি দিয়ে নিভাতে হয়। এই কেমিক্যালের সমিতিরে আমার মনে হয় ধরা দরকার, বা এই কেমিক্যালের সাথে যারা জড়িত তাদের লাইসেন্সগুলি বাজেয়াপ্ত করা দরকার। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এখানে পাউডার জাতীয় কেমিক্যাল আছে, লিকুইড কেমিক্যাল আছে কন্টেইনারে, এবং কি ধরনের কেমিক্যাল আছে এখানে কোনো লেভেলিংও নাই। সুতরাং এটা ডিফিকাল্ট বলা আমার জন্য যে এটা কি ধরনের কেমিক্যাল আছে। যখন আমরা তদন্ত করব তখন আমরা আসলে জানবো, তদন্ত করে যে সেটা কি ধরনের কেমিক্যাল এখানে মজুত করা হয়েছিল। ঢাকাবাসীর প্রশ্ন, আর কত প্রাণ গেলে টনক নড়বে কর্তৃপক্ষের, সরানো হবে রাসায়নিক গুদাম, নিরাপদ হবে বাসস্থান। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। পুরান ঢাকায় কেমিক্যাল গুদাম সরানোর ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে, বরং সংশ্লিষ্ট দপ্তরগুলোর তেমন কোনো পদক্ষেপ এখনও পাওয়া যায়নি। রাজধানীর আরমানিটোলায় কেমিক্যাল গুদাম থেকে লাগা আগুনের বিষয়ে বিকেলে সিটি কর্পোরেশনের ভূমিকা তুলে ধরে এমন কথা জানিয়েছেন দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস। যেটা আমরা দিয়ে থাকি ট্রেড লাইসেন্স, সেটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। এর কারণে সিটি কর্পোরেশন ব্যাপক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু সরকারি যে সিদ্ধান্ত এসেছিল সেই সিদ্ধান্তের আলোকে আমরা কিন্তু এই পদক্ষেপটা নিয়েছি। আমাদের উপর যে দায়িত্ব ছিল আমরা সেগুলো পালন করেছি। সেখানে তালিকা করার কথা ছিল, করতে বলা হয়েছিল, আমরা তালিকা সম্পন্ন করেছি, কিন্তু আজ অবধি সেরকম কোনো কার্যকর পদক্ষেপ আমরা পাচ্ছি না। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু সহ 11 জন দগ্ধ হয়েছেন। ভোরে ফতুল্লার তল্লার জামাইবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফি জানিয়েছেন, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজারের উখিয়া শিবিরে 2 নারী সহ 3 জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার সন্ধ্যায় উখিয়ার বালুর মাঠ ক্যাম্প এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এপিবিএনের অধিনায়ক জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম খাতুনের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার সন্ধ্যায় তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তারা পরস্পরের উপর আঘাত করে। পরে তাদের ঘর থেকে স্বামী, স্ত্রী ও শালিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সাভারে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজার 8 বছর উপলক্ষে অস্থায়ী শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে নিহত আহত শ্রমিকদের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রমিক সংগঠন। শুক্রবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন তারা। এ সময় রানা প্লাজার আহত ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন। এদিকে রানা প্লাজার ধসে পড়ার 8 বছর উপলক্ষে শনিবার ধসে পড়া রানা প্লাজার সামনে বিভিন্ন কর্মসূচি পালন করবেন শ্রমিকরা। গোপালগঞ্জ ও বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে বেড সংকটের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরাও। মূলত আবহাওয়া পরিবর্তন ও মানুষের অসতর্কতায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের তথ্য চিত্রে জানাচ্ছেন মৌসুমী রহমান। গোপালগঞ্জে গেল 10 এপ্রিল থেকে দেখা দেয় ডায়রিয়ার প্রকোপ। এরপর থেকে প্রতিদিন বেড়ে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 500 জনে। কিন্তু হাসপাতালের ওয়ার্ডে বেড না পেয়ে বারান্দা, মেঝে ও বাইরে শেডের নিচে ময়লা আবর্জনার পাশেও চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। তাদের অভিযোগ, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নামে মাত্র রয়েছে ডায়রিয়ার ওয়ার্ড। বিছনার চাদর বিছাইয়া আমরা
রোগী রাখছি, কিন্তু চিকিৎসার জন্য আসছি, কিন্তু কোথাও বেড পাচ্ছি না। বেড নাই, বেড না পেলে কি করব, এখন তো এখানেই থাকতে হবে, যে ফেলে জীবনটা বাঁচাতে তো হবে। চিকিৎসক সংকট ও চাহিদা অনুযায়ী ঔষধের যোগান না পাওয়া সহ নানা প্রতিকূলতায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। ওষুধপত্র আপাতত অবশ্যই চাহিদা মতো থাকে না, কিন্তু আমরা যে রুগী আসছে সেই রুগীর ক্ষেত্রে আমরা স্যালাইনটা আমরা প্রথমে স্টার্ট করে দিচ্ছি, তার পরবর্তীতে হয়তো কিছু কিনা লাগছে স্যালাইন। এদিকে বরিশালেও প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রায় 400 রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এতে বিপাকে চিকিৎসক ও রোগীরা। প্রথম দুদিন আমি বাসায় ছিলাম, তারপর যখন বমি শুরু হয়েছে তখন আমি মেডিকেলে এসে ভর্তি হয়েছি। হঠাৎ করে বমি করে আর পাতলা পায়খানা। এখনো পর্যন্ত আমার সংকট হয়নি, তবে অল্প দিনের মধ্যে সংকট চলে আসবে, কারণ এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে এটা তো আসলে আগে থেকে অনুমান করা যায় না। সঠিক চিকিৎসা পেতে ডায়রিয়া ওয়ার্ডের ভবন নির্মাণ সহ প্রতিকূলতা দূর করার দাবি ভুক্তভোগীদের। মৌসুমী রহমান, RTV। ইফতারে রাস্তার পাশে তৈরি অস্বাস্থ্যকর শরবত পান করে অনেক মানুষ। এসব শরবতে দূষিত পানির পাশাপাশি দেয়া হয় মাছ সংরক্ষণের জন্য তৈরি বরফ। পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের শরবত খেলে ডায়রিয়া, জন্ডিস সহ নানা রোগ হতে পারে। আরও জানাচ্ছেন নাজিব ফরাজি। কারওয়ান বাজারে রাস্তার পাশে শরবত বিক্রি করছেন নুরুল ইসলাম। শরবতে তিনি যে পানি ব্যবহার করেন তা ফুটানো কিংবা ফিল্টারিং করা নয়, আর এতে যে বরফ দেন তাও মাছ সংরক্ষণের জন্য তৈরি। এফবিসির লাইনের পানি, মাছের যে বরফটা দেয় ওই বরফটা আনি আর কি। এই বরফটা তো স্বাস্থ্যসম্মত না। সবাই চলতেছে এইভাবে, আমিও আনতেছি। 200 গজ দূরে রেজাউল মিয়াও বিক্রি করছেন বাহারি শরবত। ইফতারের আগে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলে তার শরবত বিক্রি। সারাদিন রোজা রেখে আশপাশের অনেক তৃষ্ণার্ত মানুষ শরবতের জন্য ছুটে আসেন। সারাদিনই রোজা রাখি, মনে করেন না একটু পানির পিপাসা লাগে, এজন্য শরবতটা খাইলে একটু ভালো লাগে। কোনো প্রকার বাঁচ বিচার ছাড়াই পথচারী সহ নিম্নআয়ের অনেক মানুষ রাস্তার পাশে তৈরি এসব শরবত দিয়ে ইফতার করে থাকেন। পানি পাওয়া যায় না, এর জন্য ওই শরবতটা খাওয়া পড়ে। পুষ্টিবিদরা বলছেন, অস্বাস্থ্যকরভাবে তৈরি এসব শরবত পানে নানা রোগবালাই দেখা দিতে পারে। এটা থেকে পেট খারাপ বা ডায়রিয়া হতে পারে, আমাশা হতে পারে। পরবর্তীতে যেটা হবে, এটা অনেক সময় কিন্তু পানিবাহিত রোগ যেমন টাইফয়েড, হেপাটাইটিস A, হেপাটাইটিস E যে ভাইরাসগুলো আছে সেখান থেকে হতে পারে। এটা প্রোগ্রেস করলে পরে লিভার সিরোসিসও হতে পারে, এবং ডাইজেশন বা হজমের সমস্যা বা পেটের যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তো এতে কিন্তু আমাদের যে ইমিউনিটিও করতেও কমে যায়। সুতরাং এই জন্যই আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি কি খাচ্ছেন। ইফতারে ঘরে তৈরি স্বাস্থ্যকর শরবত পানের পরামর্শ দেন তিনি। নাজিব ফরাজি, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এই পর্যন্ত। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।